আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির নতুন আরেকটি পাতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থেকে এনজয় করবেন। আব্বু এখানে দুটা পেয়ার গাছ কিনে নিয়ে আসছে। আব্বুর আসলে গাছের অনেক বেশি শখ, আর এখন যেহেতু স্প্রিং চলছে তারপরে সামার, তো ইউএসএতে এটা হচ্ছে একেবারে উপযুক্ত সময় গাছ লাগানোর জন্য। তো এই পেয়ার গাছ আসলে আমাদের বাসায় ছিল না, যদিও আপেল চেরি গাছ আছে। তো আব্বুর এখন শখ হচ্ছে পেয়ার গাছের, যদিও কয়টা পেয়ার গাছে ধরবে শেষ পর্যন্ত দেখা যাবে, কিনেই খাওয়া হয়, যেমনটা আপেল আর চেরির ক্ষেত্রে হচ্ছে। তারপরেও শখের তো আসলে কোনো সীমা থাকে না মানুষের। নিজের গাছে থেকে একটা ফল পেড়ে খাওয়াতেই আসলে অনেক সুখ শান্তি। তো এই তো দুটা পেয়ার গাছ নিয়ে আসছে, যেহেতু আসলে একটা পেয়ার গাছে পরাগায়ন হয় না, পরাগায়নের জন্য আসলে দুটা গাছের প্রয়োজন হয়। তো এখানে দুটা গাছ নিয়ে আসছে। তো এখানে যখন গাছ কেনা হয়, ছোট একটা কাগজের মধ্যে আসলে সব ধরনের ইনস্ট্রাকশন থাকে, যেটা আসলে পরাগায়ন করার জন্য, পলিনেশনের জন্য কোন কোন গাছের দরকার, বা এটা কি সেলফ পলিনেশন হয় কি হয় না, তো সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, কোন গাছে কতটুকু রোদ লাগে বা কি না লাগে। তো আজকে আপনাদের সাথে আমার আব্বুর এইবারের চারার কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো এখানে আব্বু কিছু চারা করে রেখেছে, যেহেতু সামনে সামার, আর আমার আব্বুর তো গার্ডেনিংয়ে অনেক শখ, গার্ডেনিং করার জন্য এখানে আস্তে আস্তে আব্বু চারা করে রাখছে। তো এই বেগুনের চারাগুলি আসলে কেনা, শুধু যে আসলে চারা করে হয় তা না, চারার সাথে আসলে কিছু কেনাও দরকার পড়ে, কারণ কেনা থাকলে ওই চারাগুলি আসলে একটু বড় থাকে, দ্রুত আসলে ফসল ফলে যায়। আর যেটা চারা থেকে আব্বু যেটা বীজ থেকে চারা করে ফল হয়, সেটা আসলে একটু দেরি হয়, যেহেতু আমাদের গ্রিন হাউস নেই। কিন্তু যারা চারা বিক্রি করে তারা তো আসলে গ্রিন হাউসে করে রাখে, তো অনেক আগেই চারাগুলি করে ফেলতে পারে। আর এই তো বৃষ্টি পড়ছে, পুরো পরিবেশটা একেবারে শান্ত, ধুয়ে মুছে একেবারেই সুন্দর হয়ে আছে। খুবই ভালো লাগছিল বাহিরে। এই বৃষ্টি দিয়ে আব্বু আসলে গিয়েছে ঝুম বৃষ্টি দিয়ে একদম ভিজে ভিজে গাছগুলি নিয়ে আসছে। Basha, 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 please, Basha, 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 বসবে না, এভাবেই থাক, বসকি তুমি না, তুমি বসো বসো প্লিজ, প্লিজ বসো, প্লিজ বসো বসো। তো গাছের চারা যেহেতু নিয়ে আসছে, সেটা তো অবশ্যই লাগানোর দরকার হবে। তো এই তো আব্বু মাটি রেডি করে নিচ্ছে গাছটা লাগানোর জন্য, পেয়ার গাছটা। আর এই যে এই পাশে চেরি গাছগুলো, তো আমি দেখছিলাম আসলে চেরি ধরেছে কিনা, ফুল তো এসেছিল কিন্তু চেরি এখনো দেখা যাচ্ছে না। তো আব্বুকে আমি জিজ্ঞাসা করছিলাম যে চেরি তো এবার এখনো ধরে নাই, তো আব্বু বলছিল সব ফুলে আসলে ফল হয় না, তারপরে দেখা যাক, আরও কিছুদিন সময় যাক, ফল দেখা যায় কিনা। তো যে পেয়ার গাছ নিয়ে আসা হয়েছে, একটা পেয়ার গাছ আসলে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। তো আব্বুকে বলছিলাম যে এটাই নাও, কারণ ওই পেয়ার গাছটাতে আসলে ছোট ছোট পেয়ার আসছে,
তো দেখতে এত বেশি ভালো লাগছিল, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। তো এই তো আব্বু মাটিটা রেডি করতে থাক, আর আমি ঘুরে ফিরে আপনাদেরকে এই বছরের গার্ডেনের কিছু আপডেটও অবশ্যই শেয়ার করব। এই জায়গাটায় যখন আব্বুর সাথে দাঁড়িয়েছিলাম, একটা মিষ্টি ফুলের গন্ধ আসছিল, বুঝছি না কোত্থেকে আসলে এত সুন্দর একটা ফুলের স্মেল আসছে। যেহেতু স্প্রিংয়ে আসলে অনেক ফুল ফুটে, তো কোনো না কোনো জায়গায় আসলে কোনো ফুল ফুটেছে যেটার গন্ধটা এত সুন্দর ছড়াচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর এই তো এখানে স্ট্রবেরি গাছগুলোর মধ্যেও ফুল চলে এসেছে। দেখা যাক স্ট্রবেরি কীরকম ধরে। তো যখন ধরে তখন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব স্ট্রবেরি। তো এই তো এই পাশটায় আসলে কিছু সরিষা শাক হয়েছে। এই সরিষা শাকগুলো আসলে বোনা হয়নি। গত বছর সরিষা থেকে সরিষা পড়ে বিচিটা আসলে ঘুমন্ত অবস্থায় ছিল সারাটা শীত। তো উইন্টার যখন চলে গিয়েছে, একটু গরমের আভা পড়েছে, তখন আস্তে আস্তে শাকগুলো উঠছে। আর এই পাশেও দেখলাম কিছু স্ট্রবেরি গাছ, এটাতে ফুল আসছে। তো আব্বু আসলে সব জায়গাতেই গাছের চারা রোপণ করে রেখেছে। আর সরিষা শাকগুলি এত সুন্দর লাগছিল, একেবারে ফ্রেশ তাজা ছোট ছোট শাকগুলো। এই শাক দিয়ে আসলে ঝোল খেতে বা ভর্তা করে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই পাশে একটা টবের মধ্যে দেখলাম ধনেপাতা। ধনেপাতা আসলে আমাদের বাসা সবার অনেক পছন্দ, কিন্তু কেন জানি খুব বেশি ধনেপাতা হয় না। তারপরে এবার খারাপ না, ভালোই, আরও কিছুদিন যাক, তারপরে দেখা যাবে। আর এই তো আব্বু এক এক করে চারা নিয়ে যাচ্ছে, চারাগুলো রোপণ করার জন্য। পেয়ারের চারা, 2টা চারা নিয়ে আসছে। তো 2টা আসলে কাছাকাছি লাগাতে হবে যাতে করে পলিনেশনের জন্য সুবিধা হয়। যখন ফুল আসবে 2টা ফুল আসলে ক্রস করে ফল ধরতে সুবিধা হবে। তো আব্বু লাগাতে থাক। আর এইখানের মাটিগুলি এত বেশি শক্ত থাকে, খুবই শক্ত মাটি। তো এখানে আমার আব্বুর অনেক বেশি শখ। তো শখের তো আসলে কোনো শেষ থাকে না। তো এই তো এক এক করে গাছগুলি লাগিয়ে নিচ্ছে। তো এক একজনের শখ এক এক রকম। আমার আব্বুর আসলে গাছপালার প্রতি শখটা একটু বেশি। বছরের এই সময়টাতে আমার আব্বুর আসলে খাওয়া দাওয়া কোনো কিছুরই এত বেশি মনোযোগ থাকে না, যতটা না মনোযোগ থাকে গাছের প্রতি, গাছের খাবারের প্রতি। তো দেখা যায় দিনের প্রায় 80% সময় আব্বুই গাছগুলোর কাছে কাটায়। কোন গাছটাতে আসলে কি লাগবে, কখন কোনটা লাগবে, কোনটা দিলে ভালো হবে গাছটার জন্য। আমরা আসলে কোনো ধরনের সার ইউজ করি না। বাসায় যেই পচা বা ফেলে দেওয়া জিনিসগুলো, বিভিন্ন ধরনের সবজির খোসা বা ফলের খোসা, সেই জিনিসগুলোই সেভ করে রাখা হয়। সেটা দিয়ে আব্বু আসলে সার তৈরি করে, জৈব সার যেটাকে বলে। তো একেবারেই অর্গ্যানিক জিনিসগুলো খেতেও মজা লাগে আর স্বাস্থ্যসম্মত, আর যার কারণেই আব্বু নিজের হাতে সব কিছু তৈরি করতে পছন্দ করে। তো এই তো গাছের চারাটা আব্বু লাগাচ্ছে। তো একটা অলরেডি লাগিয়ে ফেলেছে এই পাশে। এই যে এটাও পেয়ার গাছ, এটাতে আসলে ফল আসে নেই, কিন্তু আব্বু এখন যেটা লাগাচ্ছে সেটাতে আসলে ফল আছে, ছোট ছোট ফল ধরে আছে, পেয়ার ধরে আছে। তো এত বেশি সুন্দর লাগছিল।
আমি আব্বুকে জিজ্ঞাসা করছিলাম ফুলের গন্ধটা আসলে কোত্থেকে আসছিল, তো আব্বু বারবার বলছিল। তো এই তো গাছ লাগানোর পরে আব্বু সাফাতকেও নিয়ে আসছে, সাফাতকে গাছ লাগানো দেখানোর জন্য। তো আব্বু যখন কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে, আমি এখানে একটা ভর্তা তৈরি করার জন্য চিংড়ি শুটকি ভেজে নিচ্ছি। এই শুটকি মাছটা আসলে আমার এক নানু আমাদের জন্য বাংলাদেশ থেকে পাঠিয়েছে। নানু যখন কক্সবাজার গিয়েছিল, তো ওখান থেকে নিয়ে আসছিল। আমরা আসলে চিংড়ি শুটকিটা কখনোই খাই না, আর যেহেতু নানু এত শখ করে দিয়েছে, তাই ভাবলাম আজকে একটু ভর্তা করেই দেখি কীরকম লাগে। তো এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে চিংড়ি শুটকিটা একটু ভেজে নিচ্ছি, খুবই হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এই তো আমার আব্বা। তুমি কি এরকমই করবা? তুমি যে পড়ে যাবা তুমি জানো? You're gonna fall. I said don't do that. Stop doing that. Stop. Stop. Done. Hello. Why you do that? Why? Stop doing that. তো আমি এখানে চিংড়ি শুটকিটা যখন একটু ভাজা হয়ে আসছে, সেই পর্যায়ে কিছুটা ধনেপাতাও কুচি করে দিয়ে দিয়েছি, আর চিংড়ি শুটকিটার সাথে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু এতটা ভর্তা আসলে একবারে খাওয়া যাবে না, তাই আমি এখানে কোনো কাঁচা ইনগ্রিডিয়েন্টস ইউজ করব না, তাতে করে ভর্তাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি আসলে কখনোই এর আগে চিংড়ি মাছের শুটকি ভর্তা তৈরি করিনি, এই প্রথম। তো জানি না যে আসলে কিভাবে আমার ভর্তা করারটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। যেহেতু আমি নিজে খাবো, তাই আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি। এরকম করে আসলে কেউ ভর্তা তৈরি করে কি না আমার জানা নেই। তো আমি এখানে সবগুলো জিনিসই একেবারেই লাল লাল করে ভেজে তৈরি করে নিয়েছি। আর এই যে বাটনাটা, এটা আমার নানুমণি আমাদের জন্য ইউএসএতে পাঠিয়েছিল। যেহেতু আমাদের আসলে পাটা নেই, কিছু ভর্তা আসলে পাটায় তৈরি করতে হয়, তো যাতে পাটার পরিবর্তে এটাতে তৈরি করতে পারি, সেজন্যই ইউএসএতে আসার পর আমার নানুমণি এটা আমাদেরকে দিয়েছিল। তো আমি আজকে এই বাটনাটার মধ্যেই ভর্তাটা তৈরি করব। বাটনাটা আসলে এত ইউজ করা হয়নি, তো আমি আসলে জানি না যে বাটনাটার এই পিসনাটা কিভাবে ধরতে হয়। তো আমি একভাবে ধরে ধরে দেখছিলাম আসলে কিভাবে সুবিধা হয়, কোনভাবে ধরলে জিনিসটা সহজ হবে। কারণ এই বাটনাটার মধ্যে বাটাটাও একটা আর্ট, যেটা আসলে আমার বোধগম্যে আসছিল না। একবার মোট করে ধরছিলাম, একবার এভাবে ধরছিলাম, যাই হোক, কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। বাটনাটার মধ্যে নতুন জিনিস আসলে ট্রাই করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি প্রথমে শুকনো মরিচটা একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, তারপরেই তো অল্প অল্প করে চিংড়ি মাছের যে ভাজাটা মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিয়ে ডলে ডলে নিচ্ছি। তো খুব বেশি ফান হচ্ছিল যখন চিংড়ি মাছের ভর্তাটা আমি এই বাটনাটার মধ্যে তৈরি করছিলাম। তো আমার নানুমণি আসলে যখন যেখানে যেটা সুন্দর লাগে সেটাই আসলে নিয়ে আসে। খুবই শৌখিন একটা মানুষ। তো ইউএসএতে যখন দেখেছে আমাদের আসলে কোনো পাটা নেই ভর্তা খাওয়ার মতো, ব্লেন্ডারে ব্লেন্ড করে খেতে হয়, তো বলেছিল যে এটাতে তোমরা ভর্তা করে খেও, ভালো লাগবে। তো এই তো আমি চিংড়ি মাছের শুটকিটা ভর্তাটা তৈরি করে নিচ্ছি। পুরোটা শুটকি আমি দিয়ে দিয়েছি।
একেবারেই মিশ হয়নি, তারপরেও যতটুকু মিশ হয়েছে পাটায় আসলে অনেক বেশি মিশ হয়ে যায়। তো এইভাবে খেতে খারাপ লাগেনি, আমার কাছে তো ভালোই লেগেছে। তো এই তো আমি কিছুটা সরিষার তেলও এখানে অ্যাড করে দিলাম। ভর্তা মানেই তো সরিষার তেল, দেশ থেকে আনা একেবারেই খাঁটি সরিষার তেল দিয়ে পাটাটার মধ্যে আমি শুটকি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। তো আমার ভর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি আর এখানে কোনো ধরনের ডেকোরেশন করলাম না। অনেকেই হয়তো অনেক কিছু সুন্দর করে পরিবেশন করে, যেহেতু আমি নিজে খাবো এখানে পরিবেশনের কিছুই নেই, বাসায় নিজে খাওয়ার জন্য তৈরি করেছি। তো জীবনে প্রথম চিংড়ি মাছের শুটকির ভর্তা খেলাম, আর খেয়ে আসলে খুবই ভালো লেগেছে। আর যেহেতু নিজের হাতে নিজের পছন্দ মতো তৈরি করেছি, আমি আসলে কারোর রেসিপি দেখে না, নিজের আইডিয়া থেকে যেভাবে ভালো লেগেছে সেভাবেই তৈরি করে নিয়েছি। তো আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। অনেকে হোটেল স্টাইলের বা এইভাবে কক্সবাজার স্টাইলের দেখায়, আমি তো আসলে যেহেতু খাই নাই তাই আমি জানিও না যে হোটেলে আসলে কীরকম টেস্ট হয় বা কী আসে কী বিষয়। তারপরে নিজে যখন নিজেরটুকু বানিয়েছি, আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে খেতে। তো আব্বু এখানে একটা তরমুজ নিয়ে আসছিল, তরমুজটা বেশ বড়। তো যেহেতু সবাই কাজ টাজ করেছে, তো এই সময়টা আসলে তরমুজটা অনেক বেশি ভালো লাগে দুপুরের সময়ে। তো তরমুজটা এখন আম্মু কাটবে, দেখি ভিতরে আসলে তরমুজটা কেমন হয়। তরমুজ চিনারও একটা নিয়ম আছে, আসলে আমি বুঝি না কিভাবে জানি ট্যাপ করে বা কি দেখে আনতে হয়। তো যাই হোক, যেটা আনছে সেটাই। এই তো তরমুজটা আসলে খুব বেশি যে লাল হয়েছে তা না, কিন্তু এত বেশি মিষ্টি, খুবই মিষ্টি হয়েছে। লালটা বেশি হয় নাই, কিন্তু যেরকম মিষ্টি আসতে সেরকম ক্রিস্পি ছিল তরমুজটা খেতে। কারণ আমার আব্বা যেহেতু তরমুজটা খাচ্ছে, তার মানে তরমুজটা অনেক বেশি মিষ্টি। আমার আব্বা আসলে কোনো টক ফল খেতে চায় না, যে ফলটা আসলে একবারে অতিরিক্ত মিষ্টি থাকে সেটাই কিছুটা মুখে নেয়। তো আমার আব্বা যেহেতু খাচ্ছে, তার মানে এটা নির্দ্বিধায় বলা যায় যে এটা আসলে কতটা মিষ্টি। তো সবাই তরমুজ খাচ্ছিলাম দুপুরবেলা। তো আজ এই পর্যন্তই, কথা হবে আমার জীবনে ডায়েরি নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।